বাংলাদেশের জাতীয় নির্বাচনের সহযোগিতার বিষয়ে জাতিসংঘের মূল্যায়ন শুরু। জুলাই আগস্টে ভোট চায় বিএনপি। 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরের অব্যাহতি, কারামুক্তিতে বাধা নেই। তিন্নি হত্যা মামলায় খালাস অভি। প্লট কেলেঙ্কারি, শেখ হাসিনা ছেলে জয়ের সাথে আসামি গৃহায়ণ এবং রাজুকের 14 কর্মকর্তা। দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর কারাগারে। আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের কি কি সহযোগিতা প্রয়োজন তার মূল্যায়ন শুরু করেছে জাতিসংঘ। ইসি, সুশীল সমাজ, শিক্ষাবিদ ও রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে 10 দিনের মধ্যে মূল্যায়ন শেষ হবে বলে জানিয়েছেন ইউএনডিপি ঢাকা সফররত প্রতিনিধি দল। আগারগাঁয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে ইসি সচিব জানান, প্রধান উপদেষ্টা দেওয়া সময়সীমা সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। নিউ ইয়র্ক থেকে ঢাকা সফরে আসা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রতিনিধি দল প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং পরে 4 নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, নির্বাচন কমিশন জাতিসংঘকে চিঠি দিয়ে কারিগরি সহায়তা চেয়েছে। এ ব্যাপারে 10 দিনের মধ্যে সংশ্লিষ্টদের সাথে কথা বলে মূল্যায়ন সম্পন্ন করা হবে। We're trying to understand what the needs of the Election Commission are and understand how the Election Commission would like to run the elections. There's already work in terms of updating the electoral roll. There's door-to-door work that's happening, and there's some technology that might be needed there. There's some requests for training, but we're still consolidating, trying to understand. Then when we have the recommendations, we will go to the Election Commission, and then they will decide what makes sense in terms of the support to Bangladesh. আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। নির্বাচন প্রক্রিয়ার জন্য ইউএনডিপির কাছে কমিশনের সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসি সচিব বলেন, এই সহায়তার মধ্যে রয়েছে হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত প্রযুক্তি, সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও যোগাযোগ উপকরণের উন্নয়নের মতো কিছু বিষয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরে জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলটি মনে করে নির্বাচন বিলম্ব হলে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে, আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারি নির্বাচনের বিপক্ষে দলটি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন, যাতে দলটির পক্ষ থেকে বলা হয় দ্রুত জাতীয় নির্বাচন না হলে সংকট বাড়বে, তাই চলতি বছরেই নির্বাচনের দাবি জানায় বিএনপি। যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং আমার মনে হয় না যে এটা আপনার আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন ইস্যুতে জামায়াতে ইসলামীর সাথে বিএনপির খুব বেশি মতানৈক্য নেই বলে দাবি করেন মির্জা ফখরুল। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত 3টা নির্বাচন হতে পারেনি, মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায় না। লোকাল গভর্নমেন্ট দেশ চালায় না, ওরা তো লোকাল গভর্নমেন্ট চালায়, দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ, আইন করা জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়। সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে।
ক্ষমতায় গেলে জুলাই আগস্টের গণহত্যার বিচার করবে না বিএনপি, এমন সন্দেহ উড়িয়ে দেন তিনি। আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন, আপনারা ফ্যাসিজম এগেনস্ট হোম, এগেনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন কার উপর হয়েছে? কারো উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে বিএনপি। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া শারীরিক ও মানসিক দিক থেকে ভালো আছেন বলেও জানান মির্জা ফখরুল। সুতরাং ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। এর ফলে বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্রের চোরাচালানটি আটক করা হয় 2004 সালে চট্টগ্রামের CUFL ঘাট থেকে, যেখানে অস্ত্র ভর্তি 10টি ট্রাক জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা দেশ এবং দেশের বাইরে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। সেই ঘটনায় অস্ত্র আটক এবং অস্ত্র চোরাচালানের 2টি মামলা হয়। গত 18 ডিসেম্বর অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দেয় হাইকোর্ট। বাকি ছিল অস্ত্র চোরাচালান মামলা। মঙ্গলবার সেই মামলার শুনানি শেষে বাবর সহ 5 আসামিকে খালাস দেয় একই আদালত। এই মামলায় 14 জনের সাজা হয়েছিল। এই 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। খালাস পাওয়া অন্য আসামিরা হলেন গোয়েন্দা সংস্থা NSA এর সাবেক ডিজি রেজ্জাকুল হায়দার চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন এবং মহসিন তালুকদার ও এনামুল হক। এই রায়ের মাধ্যমে আসামিরা ন্যায় বিচার পেয়েছেন বলে জানান তাদের আইনজীবীরা। 2টো মামলায় 2 বার মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন, যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন। অতঃপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না। এছাড়া অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবনের পরিবর্তে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে 14 বছর এবং আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে 10 বছর করে সাজা দিয়েছে হাইকোর্ট। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় খুন হওয়া বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার চার্জশিটভুক্ত একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছে আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিনুর আক্তার এই রায় দেন। কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর 1 নম্বর চীনমৈত্রী সেতুর 11 নম্বর পিলারের পাশে 2002 সালের 10 নভেম্বর রাতে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযুক্ত হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট নেয়ার অভিযোগে দুদকের করা পৃথক 2টি মামলার মোট আসামি 16 জন। মামলার এজাহারে বলা হয়, ঢাকায় আবাসন সুবিধা থাকার তথ্য গোপন করে শেখ হাসিনা ক্ষমতাকে কাজে লাগিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও ছেলে জয়ের নামে 10 কাঠা করে প্লট বরাদ্দ করেন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের নানা তথ্য উঠে আসছে সরকারি তদন্তসমূহে। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক কেলেঙ্কারি সহ অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল শেখ হাসিনার পরিবারের সদস্যরাও। পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে 10 কাঠার 2টি সরকারি প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 2টি মামলা করে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, হলফনামায় তথ্য গোপন করে পূর্বাচলে নিজের এবং ছেলে জয়ের নামে প্লট নেন শেখ হাসিনা, যা আইনত অবৈধ। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী নিজ
পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসনের সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট রুলস এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। প্লট দুর্নীতিতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে। শেখ হাসিনা এবং জয় ছাড়াও মামলায় গৃহায়ন ও রাজুকের 14 জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানা তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগেও এর আগে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী জোট। ফলে আরও চাপে পড়তে যাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। বিশ্বব্যাপী এই জোটে দুর্নীতি বিরোধী সংস্থা হিসেবে সমাদৃত অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রয়েছে। ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন বলছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো স্পষ্টই গুরুতর স্বার্থের সংঘাত। আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা এবং ব্রিটিশ সরকারের ভাবমূর্তি রক্ষায় টিউলিপকে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। এর আগে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 10 বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এই মামলার রায় আগামীকাল ঘোষণা করবে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। গত বছরের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া সাজা স্থগিত করে আদালত। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে এই মামলার অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদক জানায় এসকে সুরের বিরুদ্ধে অবৈধ সম্পদের তথ্য পেয়ে তাকে দুদকে ডাকা হলে তিনি হাজির হননি। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা করা হয়। ক্ষমতার পালাবদলের পর গত 23 ডিসেম্বর আর্থিক অনিয়মের অভিযোগে এসকে সুরের বিরুদ্ধে মামলা করে দুদক। পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এসকে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। এসকে সুর চৌধুরী 2018 সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2 শতাধিক কর্মচারী নিয়োগ দেন সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস। শেখ পরিবারের পরিচয়ের দাপটে নিয়ম নীতি তোয়াক্কা না করেই নিজের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেন তিনি ও তার আস্থাভাজন কর্মকর্তারা। এনটিভির দীর্ঘ অনুসন্ধানে নিয়োগ প্রক্রিয়ার আর্থিক লেনদেনের গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে। ঢাকা 2 সিটির নিয়োগ পদোন্নতি নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। 2018 সালের পর শেখ ফজলেনুর তাপস মেয়রের আসনে বসে দক্ষিণ সিটিতে নিয়োগ দেন 8.5 শতাধিক কর্মকর্তা কর্মচারী। ক্ষমতা ছাড়ার আগে 2023 সালের সর্বশেষ নিয়োগে শেখ তাপস অতীতের অনিয়মের সব রেকর্ডকে হার মানিয়েছে। হিসাব সহকারী, অফিস সহকারী ও পরিচ্ছন্ন পরিদর্শক পদে নিয়োগ পাওয়া 184 জনের তথ্য এসেছে এনটিভির কাছে, যেখানে দেখা যায় জাল জালিয়াতির ভয়াবহ চিত্র। এসব নিয়োগের অনুমোদন করেননি তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ও
ও পরীক্ষা কমিটির সদস্য মোহাম্মদ শামসুল ইসলাম। তার অনুমোদন ছাড়াই 2 শতাধিক কর্মীকে নিয়োগপত্র দিয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তথ্য বলছে, জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়াদের বেশিরভাগ গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশালের। তাপসের সাবেক নির্বাচনী এলাকা ঢাকা 10 আসনের থেকে নিয়োগ পেয়েছেন সবচেয়ে বেশি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্র বলছে, অবৈধ এ নিয়োগের সংখ্যাটি প্রায় 2 শতাধিক। ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই এই পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এই কাজটি করা হয় অত্যন্ত গোপনীয়তার সাথে, যেখানে জড়িত ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা। অনুমোদন ছাড়া নিয়োগ শুধু নয়, 2 মাসের মাথায় পরীক্ষার্থীদের খাতাসহ অনেক তথ্য পুড়িয়ে ফেলা হয় শেখ তাপসের নির্দেশে। এ সকল অবৈধ কর্মচারীদের নিয়োগ দিয়ে তাদের বেতন ভাতা বাবদ দক্ষিণ সিটি কর্পোরেশন 12 মাসে খরচ করেছে প্রায় 4 কোটি টাকা। কেন এসব নিয়োগে স্বাক্ষর করেননি স্থানীয় সরকারের উপসচিব, মুঠোফোনে সে উত্তর দেন তিনি। যেখানে যেখানে ছিল প্রবলেম ছিল সেগুলোতে আমি তো স্বাক্ষর করিনি। যদি কোথাও আমার সাইন না থাকে তাহলে ধরে নিতে হবে যে এখানে আমি করি নাই, অথবা আমি অনুপস্থিত ছিলাম। অবৈধ এসব নিয়োগের ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দেননি দক্ষিণের তৎকালীন প্রশাসক নজরুল ইসলাম। তবে কর্পোরেশনের সচিব জানিয়েছেন, এ নিয়ে পরবর্তী বোর্ড সভায় আলোচনা করে ব্যবস্থা নেবেন তারা। আমি মনে করি এটা নিয়োগ প্রক্রিয়াটা যথাযথ হয়নি। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, এটা হয়তো আমরা সর্বোচ্চ ফোরামে তুলব। সর্বোচ্চ ফোরাম হচ্ছে সিটি কর্পোরেশনের একটা সভা হয়। এখন আপনারা জানেন, আগে ছিল নির্বাচিত বডি, এখন আছে 25 সদস্য বিশিষ্ট সরকার একটা প্রজ্ঞাপন করে কমিটি করে দিয়েছেন। ওই ফোরামে তুলে একটা দিক নির্দেশনা চাওয়া হবে। 5 আগস্ট সরকার পতনের আগে গোপনে দেশ ছাড়েন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এখন তার অবস্থান নিশ্চিত করতে পারেননি কেউ। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর এবং আবাসন সংকট নিরসন সহ 3 দফা দাবিতে আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়টির সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় 35 ঘন্টা পর রোববার রাতে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছিল শিক্ষার্থীরা। তাদের 3 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সচিবালয়ের রাস্তা ছেড়ে দিয়ে ক্যাম্পাসে চলে যান তারা। তবে তারা জানান, ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চলবে। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ক্যাম্পাস প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হলে পরবর্তীতে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আসবে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি হবে। অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান তিনি। সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় তিনি একথা বলেন। হাসনাত বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে গত 5ই আগস্ট। নতুন করে সেই সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও পথসভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলা। আপনারা যদি এই তরুণ প্রজন্মর কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের জয় পরিণত হয়েছে। পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী যেসব মনস্তাত্ত্বিক যেই ধরনের আমাদের চিন্তা রয়েছে, সবগুলি সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের স্বার্থে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করলেন আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কারা নির্যাতিত বিডিআর পরিবারের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জেলবন্দি বিডিআর সদস্যদের সাথে প্রহসন করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিডিআর পরিবারের সদস্যরা। অন্যায়ভাবে কারাগারে যারা বন্দী রয়েছে তাদের মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
কাদের স্বার্থে এই জিনিসটা করা হয়েছে সেটা খুব পরিষ্কার। আমরা এখন জানি যে নির্দোষ মানুষগুলিকে এখনো হাজতে রাখা হয়েছে, যাদের এতগুলি বছর চলে গেছে, যাদের যৌবন চলে গেছে, তাদের প্রতি আমরা দয়া রাখি, তাদের প্রতি ন্যায় বিচার করি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে এখন সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিটেন্স আসছে যুক্তরাষ্ট্র থেকে। গত আগস্টে দেশের রাজনৈতিক পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসছে অনেক বেশি এবং টানা 3 মাস ধরে শীর্ষে রয়েছে দেশটি। চলতি 2024-25 অর্থ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাসের প্রবাসী আয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা যায় ওই 3 মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 140 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত 3 মাসে দেশটি থেকে প্রবাসী আয় এসেছে 99 কোটি ডলার। প্রবাসী আয় প্রেরণের দিক থেকে এরপরে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া এবং যুক্তরাজ্য। স্প্যানি প্রিমিয়াম টি খেলার খবর। গঠনতন্ত্রে ক্লাব কাউন্সিলর ও পরিচালকদের সংখ্যা 1/3 কমিয়ে আনার প্রতিবাদে বিসিবিকে শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে সংক্ষুব্ধ ঢাকার 76 ক্লাব। এর মধ্যে সংশোধিত খসড়া গঠনতন্ত্রের আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ দাবি করেন ক্লাব প্রতিনিধিরা। তাদের দাবি না মানা হলে রোববার থেকে সব ধরনের ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা বন্ধ করা হবে বলে জানিয়েছেন তারা। রিপোর্ট বর্ষণ কবিরের। 10 জানুয়ারি এনটিভির প্রতিবেদনের পর প্রকাশ্যে আসে এই ঘটনা। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে 4 সদস্যের গঠনতন্ত্র সংশোধন কমিটি যেসব ধারা উপধারায় পরিবর্তন এনেছে সেখানে ক্লাব কাউন্সিলরদের করা হয়েছে উপেক্ষিত। একই সঙ্গে তারা এতদিন ধরে যে 12টি পরিচালকের পদে নির্বাচিত হয়ে আসতেন সেটা কমিয়ে আনা হয় 4 জনে। গত 4 দিনের নিজেদের একজোট করে মঙ্গলবার বিকালে স্থানীয় এক হোটেলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সবগুলো ক্লাব। প্রস্তাবিত গঠনতন্ত্রে আমাদেরকে অপমান করা হয়েছে। কাউন্সিলের সংখ্যা দেখেন 76 থেকে 30 জনে নিয়ে আসছে, এটা মানার যোগ্য নয় এবং এটা যদি তারা আগামী 3 দিনের ভিতরে একটি সদুত্তর না দেয় তাহলে আমাদের সমস্ত ক্লাবগুলি কিন্তু খেলা থেকে বিরত থাকবে যতদিন পর্যন্ত এটা সংশোধন না করা হবে। দীর্ঘদিন ধরে নিজেদের অর্থায়নে ঢাকার ক্লাব ক্রিকেটকে পরিচর্যা করে আসা সংগঠকরা গঠনতন্ত্রে এমন প্রস্তাবিত ধারা সংযোজন করায় একজোট হওয়া ছাড়া কোনো বিকল্প দেখেননি। এখনো কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি, কারণ এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয় আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। আমরা আশা করি 19 তারিখের আগেই এই সমস্ত হয়তো মিটে যাবে। যদি মিটে যায় তাহলে তো ভালো। বিসিবির বর্তমান পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের বৈধতা আছে কিনা সে প্রশ্ন তুলেছেন ক্লাব কর্মকর্তারা। উনি কি সিট থেকে পদত্যাগ করেছেন আপনি বলেন? আমার জানা মতো উনি করেননি। উনি আবার এনএসসি থেকে আসছেন এবং উনি কিভাবে একজন সংগঠক না হয়ে কোন সংগঠকদের সাথে আলোচনা না করে একটা কনস্টিটিউশন তৈরি করেন। সো আমি চরমভাবে তার পদত্যাগ কামনা করছি। শনিবার ক্লাব অ্যাসোসিয়েশনের ব্যানারে বোর্ড সভাপতির সঙ্গে 10 সদস্যের প্রতিনিধি দল দেখা করতে চায়। সেখানে ইতিবাচক সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকার সব ধরনের ক্রিকেটে অংশ নেওয়া বন্ধ করে দেবে ক্লাবগুলো। 19 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। সামিট গ্রুপ বিপিএল ক্রিকেটের খবর। সিলেটের পর শুরু হতে যাচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার ম্যাচের টিকিট পাওয়া যাবে আগামীকাল থেকে। জোহরাবে চৌধুরী স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়াম ও নির্ধারিত ব্যাংকের শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। আর শীর্ষস্থান ধরে রেখে বন্দরনগরীতে যাচ্ছে রংপুর রাইডার্স। 7 ম্যাচে 7 জয় 14 পয়েন্ট নিয়ে সোহানরা প্লে অফের দিকে 1 পা দিয়ে রেখেছে বলাই যায়। সবার নিচে ঢাকা ক্যাপিটালস। টানা 6 ম্যাচ হারার পর 70
সপ্তম ম্যাচে প্রথম জয় পেয়েছে দলটি। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় 2-এ চিটাগং কিংস। 1 ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও 6, তবে নেট রান রেটে এগিয়ে থাকায় 2-এ কিংসরা। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4-এ খুলনা টাইগার্স। 6 ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও 4 করে। এই দুই দল আছে যথাক্রমে 5 ও 6। তলানির দল ঢাকার পয়েন্ট 7 ম্যাচে 2। সিলেট পর্বে সব ম্যাচে জয় পেয়েছে রংপুর ও চিটাগং। অন্য 5টি দলেই হেরেছে অন্তত একটি ম্যাচ। কাল থেকে শুরু হতে যাচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। মিরপুরের সিটি ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে ফরিদপুর বিভাগের মুখোমুখি হবে বরিশাল বিভাগ। 19 জানুয়ারি শিরোপার লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। আগামীতে এই টুর্নামেন্টকে খেলোয়াড় তৈরির মঞ্চ হিসেবে গড়ে তুলতে চান আয়োজকরা। প্রতিযোগিতা পৌঁছাবে থানা উপজেলা পর্যায়ে। নারী খেলোয়াড়দের নিয়েও আছে পরিকল্পনা। সিটি ক্লাব মাঠে টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা জানান সাবেক ফুটবল তারকা ও টুর্নামেন্টের উপদেষ্টা আমিনুল হক। ঢাকার 2 ভেন্যু সিটি ক্লাব এবং কুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের খেলা। 19 জানুয়ারি মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ফাইনালে মুখোমুখি হবে ফাইনালের 2 দল। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। বাংলাদেশে জাতীয় নির্বাচনের সহযোগিতার বিষয়ে জাতিসংঘের মূল্যায়ন শুরু। জুলাই আগস্টে ভোট চায় বিএনপি। 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরের অব্যাহতি, কারামুক্তিতে বাধা নেই। তিন্নি হত্যা মামলায় খালাস অভি। প্লট কেলেঙ্কারি, শেখ হাসিনা ছেলে জয়ের সাথে আসামি গৃহায়ণ এবং রাজুকের 14 কর্মকর্তা। দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর কারাগারে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।